বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে উৎসবমুখর পরিবেশ। দেশ গড়ার কর্মপরিকল্পনা ভিশন 2030 ঘোষণা। ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরতে সরকারের প্রতি সংলাপে বসার আহ্বান বেগম জিয়ার। কিভাবে সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে সে ব্যাপারে সকলের আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছতে চাই। বিএনপির রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে না, মন্তব্য আওয়ামী লীগের। ওইখানে যারা সমবেত হয়েছেন তারা যেন এই প্রশ্নটা নিজের একবার হলেও করেন যে কি পাবেন এই নেতৃত্বের হাত থেকে। আগের যে নেতৃত্ব সেটাই রয়ে গেছে, কাজে এখানে পরিবর্তনের কোনো গুণগত পরিবর্তনের কোনো আভাস নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্লু ইকোনমিতে কর্তৃত্ব নিতে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করা হচ্ছে। চট্টগ্রামে বললেন প্রধানমন্ত্রী। বাহিনীতে যুক্ত হল 3টি যুদ্ধজাহাজ। ফিলিপিন্সের ব্যবসায়ী কিম ওং রিজার্ভের অর্থ চুরির মূল হোতা, জানালেন দেশটির সিনেটর সার্জিও ওসমেনা। বাংলাদেশ ব্যাংকে তদন্তকারী বিভিন্ন দলের সদস্যদের দিনভর বৈঠক। বান্দরবান থেকে পাচার হওয়া 11 আদিবাসী তরুণীকে প্রায় 2.5 মাস পর মিয়ানমার থেকে উদ্ধার। উলুপুনিয়া সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর। বন্যানির ক্ষতিগ্রস্ত ভবন থেকে মালামাল সরিয়ে নিলেন বাসিন্দারা। সমন্বয়হীনতা এবং দায়িত্ব অবহেলাকে দুষলেন নগরবিদরা। সেবা সংস্থাকে একক কর্তৃত্বে আনার পরামর্শ। এবং আরাফাত সানির পর তাসকিনের বোলিং অ্যাকশনও অবৈধ ঘোষণা আইসিসির। দুজনই আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ। তাদের পরিবর্তে ভারত যাচ্ছেন সাকলাইন ও শুভাগত। গণতান্ত্রিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি রাজনৈতিক সংকট নিরসনে আবারও সরকারকে সংলাপে বসার আহ্বান জানান। এ সময় বেগম জিয়া বলেন, কলুষিত রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ সরকার জাতিকে বিভক্ত করে ফেলেছে। এ কারণে দেশ এখন নানামুখী সংকটের কবলে। জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন প্রাঙ্গণে শনিবার সকাল 11:15টায় ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর অনেক আগেই সারা দেশ থেকে আসা কাউন্সিলর ও কর্মী সমর্থকদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সম্মেলনস্থল ও আশপাশের এলাকা। প্রথম অধিবেশনের সূচনা লগ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিদেশি অতিথিরা বক্তব্য রাখেন। এরপর 6 বছর বাদে আয়োজিত কাউন্সিলে বক্তব্য রাখেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতাদের অবদানের কথা স্মরণ করছি। সমৃদ্ধ দেশ গড়ার কর্মপরিকল্পনা ভিশন 2030 এর খসড়ার সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা সংসদীয় সরকারের আবরণে একটি স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছে। এই অবস্থার অবসানকল্পে আমাদের জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দ্বন্দ্ব সংঘাত নিরসনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান বিএনপি চেয়ারপারসন। এজন্য আলাপ আলোচনায় বসতে সরকারকে তাগিদ দেন তিনি। কিভাবে সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে সে ব্যাপারে সকলের আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছতে চাই। আমি তাদেরকে আবারও সংলাপের আহ্বান জানাচ্ছি। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জনগণকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান বেগম জিয়া। দেশবাসীর প্রতি আমার আহ্বান, আপনারা জেগে উঠুন, ঐক্যবদ্ধ হন। আপনাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে তা ছিনিয়ে নিন। ভবিষ্যতে ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার কথাও বলেন বেগম খালেদা জিয়া। 2006 সালে ক্ষমতা ছাড়ার পর কয়েক দফায় সরকার বিরোধী আন্দোলনে নেমেও সাফল্যের দেখা পাননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বারবার নানা প্রতিবন্ধকতায় আন্দোলন স্থগিত হয়ে পড়লেও এবারের এই ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বক্তব্যে তিনি আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন। সে লক্ষ্যে দলকে আবারও নতুন করে জাগিয়ে তোলায় এখন তার সামনে বড় চ্যালেঞ্জ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিএনপিকে নির্বিঘ্নে কাউন্সিল করার সুযোগ দেওয়ার মাধ্যমে তাদের এই বার্তা দেয়া হয়েছে যেন তারা পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী না হয়ে সুস্থ রাজনীতিতে ফিরে আসে। এই সুযোগের অপব্যবহার করলে তাদের দৃঢ়ভাবে দমন করা হবে বলেও জানিয়েছেন তারা। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে নেতারা এসব বলেন। শনিবার রাজধানী ও এর বাইরে পৃথক পৃথক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, কাউন্সিল হলেও বিএনপির রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন আসবে না। সরকারের কাছে তারা বহু কথাবার্তা বলেছিল যে কাউন্সিলে সরকার তাকে করতে দেবে না, তাকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ছেড়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে রমনা রেসকোর্স সরওয়ার্দী উদ্যান সেটারও একটা অংশ তাদেরকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। নির্বিবাদে তারা কাউন্সিল করছে। পার্টি তো নেতৃত্ব তো পরিবর্তন নেই, আগের যে নেতৃত্ব সেটাই রয়ে গেছে। কাজে এখানে পরিবর্তনের কোনো গুণগত পরিবর্তনের কোনো আভাস নেই। এছাড়া সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় আওয়ামী লীগের ভূমিকা বিষয়ক এক সেমিনারের আয়োজন করে দলটির প্রচার ও প্রকাশনা কমিটি। মূল প্রবন্ধ নিয়ে আলোচনার এক পর্যায়ে আওয়ামী লীগ নেতারা বিএনপির কাউন্সিল প্রসঙ্গে বলেন, যারা সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারে তাদের নেতৃত্ব থেকে বাংলার মানুষ কিছুই পাবে না। একজন বিকৃত উন্মাদ রাজনীতির ধারক এখানে দেশে বসে, আরেকজন বিদেশে বসে। এদের সম্মেলনে, এদের সম্মিলিত শক্তির দ্বারা বাংলার মানুষের কি হবে? এই সময়টিতে আমরা কেন বেছে নিলাম, সেটি উদ্দেশ্য হলো তাদের কাছেও একটি মেসেজ দেওয়া যে তোমরা যা করেছো সেটি থেকে দূরে সরে আসো, ওই পাকিস্তানিদের সঙ্গে থেকে কোনো লাভ হবে না। এই সুযোগটি যদি অপব্যবহার করেন অবশ্যই দৃঢ়ভাবে, শক্তভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে। অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির কাউন্সিলে যোগ না দেবার বিষয়ে কথা বলেন। আমরা তো কোনো দাওয়াত পাই নাই, এখন পর্যন্ত কোনো দাওয়াত পাই নাই। না, অনুষ্ঠানে নেতারা জঙ্গিবাদ দমনে সমগ্র অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্লু ইকোনমিতে কর্তৃত্ব নিতে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করা হচ্ছে। সকালে চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে যুক্তরাষ্ট্র এবং চীন থেকে আনা 3টি যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। চলতি বছর নৌবাহিনীতে 2টি সাবমেরিন সংযোজন করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজ বাংলার জ্যোতি জলদস্যুদের কবলে পড়েছে। জিম্মি দশা থেকে জাহাজের নাবিকদের উদ্ধারে এগিয়ে আসে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডো ইউনিট। শেষ পর্যন্ত কমান্ডোদের অভিযানে পরাস্ত হয়ে আত্মসমর্পণ করে জলদস্যুরা। এই অভিযানে নৌবাহিনীর দ্রুতগতির পেট্রোল বোটের পাশাপাশি অংশ নেয় মেরিটাইম হেলিকপ্টার। বাস্তবে না হলেও সন্ত্রাস দমনে নৌবাহিনীর সক্ষমতা নিয়ে বিশেষ মহড়ার দৃশ্য এটি। আর এই দৃশ্য দেখে মাত্র কয়েকশো গজ দূরে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিছুটা আবেগ আপ্লুত। তার শাসনামলে কেনা হয় পেট্রোল বোট এবং হেলিকপ্টার। সর্বশেষ নৌবাহিনীর এই বহরে যুক্ত হলো আরো 3টি যুদ্ধজাহাজ। আমাদের ভৌগোলিক অবস্থান ও কৌশলগত কারণে বাংলাদেশের এই জলসীমা ও তার সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর জাতির পিতার দিক নির্দেশনা বাস্তবায়নের ধারাকে অব্যাহত রেখে নৌবাহিনীর জন্য ফোর্সেস গোল 2030 আমরা প্রণয়ন করি। এর পর্যায়ক্রমিক বাস্তবায়নের অংশ হিসেবে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমরা ইতিমধ্যে নৌবাহিনীতে 18টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ সংযোজন করেছি। চট্টগ্রাম বন্দরের পাশ ঘেঁষে কর্ণফুলী নদীতে মহড়া শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে আনা যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান, চীন থেকে আনা মিসাইল ফ্রিগেট স্বাধীনতা এবং প্রত্যয়ের অধিনায়কদের কাছে জাহাজের ফরমান তুলে দেন। 3,500 টন ওজন এবং 115 মিটার দৈর্ঘ্যের সমুদ্র অভিযান ঘন্টায় 29 নটিক্যাল মাইল স্বাধীনতা ও প্রত্যয় 25 নটিক্যাল মাইলে চলতে সক্ষম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাহসিকতার পাশাপাশি দেশপ্রেম নিয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নৌবাহিনীর কর্মকর্তা এবং নাবিকদের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগ সরকারের আমলে নৌবাহিনীতে মেরিটাইম হেলিকপ্টার এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সংযুক্ত হয়েছে। আর চলতি বছরে নৌবাহিনীতে সংযুক্ত হবে 2টি সাবমেরিন। এই অন্তর্ভুক্তির মাধ্যমে আমাদের নৌবাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করব।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ শিপইয়ার্ডের নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিনের জন্য প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। বিশ্ববুকে একটি শক্তিশালী ও গতিশীল অর্থনীতি হিসেবে জেগে ওঠার সকল সহায়ক পরিবেশ ও ক্ষমতা আমাদের রয়েছে। আমাদের লক্ষ্য ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, শান্তিময়, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। মহড়া শেষে যুদ্ধ জাহাজের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের এই দিনটি বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে এক অনন্য দিন হয়ে থাকলো। যুক্তরাষ্ট্র এবং চীন থেকে সংগৃহীত 3টি যুদ্ধজাহাজ, জাহাজ এবং বিমান বিধ্বংসী মিসাইল উৎক্ষেপণের পাশাপাশি সাগরের তলদেশও আঘাত হানতে সক্ষম। সে সাথে ইতিহাস হয়ে থাকলো এই কর্ণফুলী নদী। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই কর্ণফুলী নদীতে জাহাজ ধ্বংসের মাঝে সৃষ্টি হয়েছিল নৌ কমান্ডো। চট্টগ্রামের বিএনএস শাখা থেকে কমল দে, সময় সংবাদ। ফিলিপিন্সের ব্যবসায়ী কিম ওং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার মূল হোতা বলে জানিয়েছেন দেশটির সিনেটর সার্জিও ওসমেনা। তিনি আরো বলেন, মায়া সান্তোস দেগুইতোকে একাদশী মনে করা হলেও এ অর্থ পাচারের সঙ্গে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। ফিলিপিন্সের রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এদিকে সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলছে, রিজার্ভের অর্থ চুরির অন্তত 2 সপ্তাহ আগে গোপনে কেন্দ্রীয় ব্যাংকের কম্পিউটার সিস্টেমে ঢুকেছে হ্যাকাররা। Bangladeshi government will also have to attend to রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের মাকাতি শহরের জুপিটার ব্রাঞ্চে কিম ওং এর আবেদনের প্রেক্ষিতে 5 নামে 5টি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল, যে অ্যাকাউন্টগুলো দিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার পাচার হয়। এই ব্যবসায়ী মায়াকে ফিলনেমের মাধ্যমে ডলার পেসোতে রূপান্তরের পরামর্শ দেন। ফিলিপিন্সের সিনেটে রুদ্ধদ্বার বৈঠকের পর শুনানিতে উঠে এসেছে এসব তথ্য। সিনেটের ব্লু রিবন কমিটি বলছে, অর্থ পাচারের পুরো ঘটনাটির সঙ্গে কিম ওং জড়িত এবং কমিটির ধারণা এই ঘটনার মূল হোতাও তিনি। এ বিষয়ে তদন্তে কিম ওংকে জিজ্ঞাসাবাদের জন্য সিনেটে ডাকা হবে বলেও জানান সিনেটর। মায়ার বক্তব্য শুনে মনে হচ্ছে ঘটনার মূল হোতা কিম ওং। আমরা সিনেটে ডেকে তাকে শিগগিরই জিজ্ঞাসাবাদ করব, তবে এটুকু বোঝা যাচ্ছে উনি গভীর জলের মাছ। অ্যাকাউন্ট খোলার আগে অ্যাকাউন্ট বিষয়ক যাবতীয় সব তথ্য মায়াকে কিম দিয়েছিলেন বলেও জানান সিনেটর। কিন্তু যে 4টি অ্যাকাউন্ট দিয়ে 8 কোটি 10 লাখ ডলার পাচার হয়েছে, ব্লু রিবন কমিটির তদন্তে উঠে এসেছে এসব অ্যাকাউন্টগুলোই ভুয়া। অন্যদিকে মায়ের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে আরেক সিনেটর জানান, এ ঘটনায় আরসিবিসির আরো অন্তত 2 জন কর্মকর্তা জড়িত। একই অভিযোগ মায়া দেগুইতোর আইনজীবীরও। তারা গুটি কয়েক ব্যাংক কর্মকর্তার উপর এই ঘটনার দায় চাপিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এটি অনেক বড় একটি ঘটনা। আমার মক্কেলের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। তার সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি তা হলো অবশ্যই আরো অনেক ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। মায়ের বিরুদ্ধে মামলা করেছেন ফিলিপিন্সের আরেক ব্যবসায়ী উইলিয়াম গো। এদিকে আগামী 12 এবং 19 এপ্রিল দেগুইতো সহ এই ঘটনায় জড়িত সন্দেহভাজন আরসিবিসির 5 জনকে প্রয়োজনীয় নথিপত্র সহ বিচার বিভাগে হাজির হতে বলা হয়েছে। অন্যদিকে ফায়ার আই এবং ওয়ার্ল্ড ইনফরমেটিক্সের প্রতিবেদনের প্রেক্ষিতে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, অর্থ চুরির অন্তত 2 সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ঢুকে বিভিন্ন বিষয়ে অনুসন্ধান চালায় হ্যাকাররা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এদিকে আজও বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন সিআইডির প্রতিনিধি দল। সকালে 7 থেকে 8 সদস্যের একটি প্রতিনিধি দল মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আর্থিক লেনদেনের কোড পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট কোডের 2 কর্মকর্তা দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের সঙ্গে ব্যাংকের বিভিন্ন সিস্টেম হালনাগাদকরণ নিয়ে কথা হয়েছে বলেও জানান শুভঙ্কর সাহা। গত মাসে সুইফট মেসেজ পাঠিয়েই যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 10 কোটি ডলার চুরি করে হ্যাকাররা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে বক্তব্য দেয়ায় আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জোহার পরিবার। তবে পুলিশের কাছে তার নিখোঁজের বিষয়ে কোনো তথ্য না থাকলেও অভিযোগ পেলে তদন্ত করার আশ্বাস দিয়েছে পুলিশ। জোহাকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন জোহার স্ত্রী। প্রযুক্তি বিষয়ক নিরাপত্তা নিয়ে কাজ করে, তারা একটা ন্যূনতম সিকিউরিটি কেন তারা মেনটেন করেনি এরকম একটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন সার্ভারে, সেটাও আমাদের তদন্তে খতিয়ে দেখা হবে। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির তদন্ত নিয়ে কথা বলার মধ্য দিয়ে গণমাধ্যমে আলোচনায় আসেন রাজধানীর কচুক্ষেত থেকে নিখোঁজ হওয়া আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। অর্থ চুরির পর কয়েকটি বেসরকারি চ্যানেলে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের সাইবার বিশেষজ্ঞ হিসেবে টকশোতে অংশ নেন তিনি।
তবে এক প্রেস বিজ্ঞপ্তিতে জোহার সাথে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের কোনো সম্পর্ক নেই বলে জানায় তথ্য প্রযুক্তি বিভাগ। এরপরে সময় সংবাদকে টেলিফোনে তিনি দাবি করেন অর্থ চুরির বিষয় নিয়ে কথা বলাই তার উপর বিপদ নেমে আসতে পারে। আমি যেসব ফরেনসিক করতেছি এইসব রিপোর্ট যাতে বাংলাদেশ ব্যাংকের এগেনস্টে না যায়, আমাকে অনেকভাবে ওয়ার্নিং করা হয়েছে এবং আমাকে নট অনলি প্রেস, আমাকে মানে গ্রেফতারের ভয় দেখানো হয়েছে। এরপর গত বুধবার রাত 1টার দিকে রাজধানীর কচুক্ষেত থেকে জোহাকে অপহরণ করা হয় বলে দাবি তার পরিবারের। পরে কয়েকটি থানায় সাধারণ ডায়েরির জন্য গেলে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ পরিবারের। এদিকে জোহার সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছেন তার স্ত্রী। শুধু ওর অপেক্ষায়, ওর ফেরার অপেক্ষায় আছি আমরা সবাই। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সবার কাছে আমার আকুল আবেদন, আমি যেন আমার স্বামীকে নিরাপদে সুস্থ সবলভাবে ফিরে পাই। এদিকে নিখোঁজ জোহার কোনো তথ্য পুলিশের কাছে নেই বলে জানান পুলিশের আইজি ও স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা বাহিনী আটকিয়ে থাকে জিজ্ঞাসাবাদের জন্য, তাকে আমরা খুব শীঘ্রই প্রকাশ করে দেব, কিন্তু এখনো আমরা ঠিকভাবে আমরা বলতে পারছি না। এই ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই, তা আমরা পত্রপত্রিকা জেনেছি। যদি তারা আমাদের কাছে এরকম কোনো অভিযোগ নিয়ে আসে আমরা নিয়মিতভাবে সে তদন্ত করব। তবে কয়েকদিনের মধ্যে জোহার খোঁজ না পেলে মামলা করার কথা বিবেচনা করছে তার পরিবার। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ওয়ার্ল্ড টি-20 হাই ভোল্টেজ ম্যাচে রাতে ভারত পাকিস্তানের দ্বৈরথ, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ধোনির দলের, ইতিহাস বদলাতে মরিয়া আফ্রিদিরা। বাংলাদেশের স্পিনার আরাফাত সানি ও পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন অবৈধ বলে জানিয়েছে আইসিসি। এর আগে টি-20 বিশ্ব আসরের প্রথম পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে এই দুই ক্রিকেটারের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে অভিযোগ আনেন ম্যাচ অফিসিয়ালরা। তাসকিনের পরিবর্তে সাকলাইন সজীব এবং সানির পরিবর্তে ভারত দলের সঙ্গে যোগ দিচ্ছেন শুভাগত হোম। বোলিংয়ের সময় কোনোই 15 ডিগ্রির বেশি বেঁকে গেলে সেই অ্যাকশনকে ক্রিকেটের ভাষায় অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। এক্ষেত্রে টাইগার স্পিনার আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিংয়ের সময়ও তার হাতের কোনোই 15 ডিগ্রির বেশি বেঁকে যায় বলে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরবর্তীতে 12 মার্চ ও 14 মার্চ চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের বায়োমেকানিক্যাল পরীক্ষা দেন সানি এবং তাসকিন। শেষ পর্যন্ত দুজনের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বোলিংয়ে তাদের সাময়িক নিষিদ্ধ করে আইসিসি। বোলিং অ্যাকশন শুধরে আবারও পরীক্ষা দিয়ে অবৈধ অ্যাকশন বৈধ হলেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন তারা। বান্দরবান থেকে পাচার হওয়ার প্রায় 2.5 মাস পর 11 আদিবাসী তরুণীকে মিয়ানমার থেকে উদ্ধার করা হয়েছে। দুপুরে মিয়ানমারের মংরুর নেজাত মন্দির থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে 11 আদিবাসী তরুণীকে আশ্রমে রাখার কথা বলে নিয়ে যায় উচরি ভান্তে ও উষাথোয়াই নামে দুই বৌদ্ধ ভিক্ষু। পরে সেখান থেকে তাদের মিয়ানমারের মংরু শহরের নেজাত মন্দিরে পাচার করা হয়। এই ঘটনায় গত 11 মার্চ তরুণীদের অভিভাবকরা রোয়াংছড়ি থানায় অভিযোগ করলে বৌদ্ধ ভিক্ষু উচরি ভান্তে ও উষাথোয়াইকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে পাচারের প্রায় 2.5 মাস পর 11 তরুণীকে মিয়ানমার থেকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন নিয়ে আমরা ওখানে তাদেরকে রিসিভ করছি ওই বিজিবি চেকপোস্টের, এটা হলো ভয়কং বিজিবির একটা সাব চেকপোস্ট আছে যেটা বারবার সীমানা যেখান দিয়ে আসি নৌকা যেখানে থামে আসি, ওই চেকপোস্টের ওখান থেকে আমরা তাদেরকে রিসিভ করছি। রিসিভ করার পরে তারপর আমরা তাদের সবকিছু ঠিকানা, নাম ঠিকানা সবকিছু সঠিক পাওয়ার পরে আমরা তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আসছি। ওয়ার্ল্ড টি-20 খবর। হাই ভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়া ভারত চায় এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে। পাকিস্তান চায় নতুন করে ইতিহাস গড়তে। কলকাতার ইডেন গার্ডেন্সে এই দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। বিশ্বকাপে পাকিস্তান ভারত দ্বৈরথের আগে মওকা বিজ্ঞাপন গেল কবছরে এ যেন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। যে বিজ্ঞাপন ভারতের সমর্থকদের তৃপ্তি দিলেও বিশ্বকাপে পাকিস্তানের কখনই ভারতকে না হারানোর ক্ষতে যেন নুনের ছিটার মতো। আরও একটি পাক ভারত দ্বৈরথ মঞ্চস্থ হবার অপেক্ষায়, কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। দুটি দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপে শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্ব টি-20 শুরু করা ভারত উঠছিল সপ্তম আকাশে, কিন্তু প্রথম ম্যাচে নিউজিল্যান্ড তাদের এক ধাক্কায় নামিয়ে এনেছে
মাটিতে। সেই হারে শোক কাটিয়ে উঠতে ভারত সামনে পাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। তবে এই ম্যাচে শুধু পাকিস্তান না, ধোনির দলের আরেক প্রতিপক্ষ হতে পারে দর্শকদের প্রত্যাশার চাপ, কারণ খেলাটা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিনকেও ছুঁয়ে গেছে এই ম্যাচের উত্তাপ। তবে নাগপুরের স্মৃতি ভুলে কলকাতায় নতুন শুরুর প্রত্যাশায় টিম ইন্ডিয়া। গেম অফ ক্রিকেট, পাক ভারত দ্বৈরথ অ্যাসেজের উত্তাপকেও হার মানায়। এটা ক্রিকেট ম্যাচের চেয়েও বেশি কিছু। নাগপুরে আমরা একটা বাজে দিন কাটিয়েছি, কলকাতায় আমরা নতুন ভাবে শুরু করতে চাই। পাকিস্তান প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে থাকলেও আমরা জানি কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আমি বলবো না আমরা ফেভারিট, কিন্তু দু দলেরই সমান সম্ভাবনা আছে এই ম্যাচে। ওয়ানডে হোক কিংবা টি-20, আইসিসি বিশ্বকাপে গেল 23 বছর ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এছাড়া টি-20তে ভারতের বিপক্ষে 7 বারের দেখায় মাত্র একবার জয় পেয়েছে পাকিস্তান। কিন্তু এবার হিসেবের খাতাটা নতুন করে খুলতে চায় আফ্রিদির দল, যেখানে তাদের বাড়তি রসদ দিবে দুর্দান্ত ফর্মে থাকা দলের পেস অ্যাটাক। সেই সাথে দারুণ এক রেকর্ড নিয়ে মাঠে নামবে পাকিস্তান। ইডেন গার্ডেন্সে স্বাগতিক ভারতের বিপক্ষে 4 বারের দেখায় কখনোই হারতে হয়নি তাদের, তাই পাকিস্তান কোচ একরকম হুঙ্কারি দিলেন। কনফিডেন্ট হ্যাঁ, আমরা এবার নতুন করে ইতিহাস লিখতে চাই। ভারত প্রথম ম্যাচে হারায় চাপে থাকবে। এই ম্যাচ হারলে তাদের সেমিফাইনালে খেলাটাও অনিশ্চিত হয়ে যাবে। আমাদের পেস বোলাররাও ছন্দে আছে, যে কোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারে তারা। ব্যাটিং স্বর্গ ইডেনের উইকেটে লড়াইটা যে ভারতের ব্যাটসম্যানদের সাথে পাকিস্তানের বোলারদের হবে তার বলার অপেক্ষা রাখে না। তাই ফাইনালের আগেই ফাইনালের মতো উত্তাপ ছড়ানো এক ম্যাচ দেখতে যাচ্ছেন বিশ্বের কোটি ক্রিকেট ভক্তরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বনানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে থাকার বিষয়ে এখনো কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বাসিন্দারা। সংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগগিরই ক্ষতিপূরণ মামলা করা হবে বলে জানিয়েছেন তারা। সকালে ভবনের ভেতর থেকে প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয় বাসিন্দাদের। পুলিশ পাহারায় তারা ভেতরে ঢোকেন। তদন্ত দলের পাশাপাশি ওয়াসার সহ বিভিন্ন সেবা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর বনানীর ওই বাড়িটিতে হঠাৎ বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে অন্তত 10 জন আহত হন। 6 তলায় ভবনটির 20টি ফ্ল্যাটে অন্তত 18টি পরিবার বসবাস করত। গ্যাস বিস্ফোরণের পর থেকে ওই এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছে এখানকার বাসিন্দারা। আমরা কেস করতে যাচ্ছি। তিতাস নিমে মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ নিমে যারা এই কাজ ঘোরাঘুরি করছে, কেন তারা তিতাসের সাথে মিলে প্রোটেকশন দিল না? যেখানে গত 2টা রাত আগের দিন সারা দিন তাদেরকে ফোন করা হয়েছে, বলে হাজার হাজার ফোন আসে, আমরা একটা ফোনের কি গুরুত্ব দেব? আমরা একটা কাপড়ে বের হয়েছি, গেঞ্জি পরে, কোনো টাকা নাই, আমরা ইনজোর্ড, কেউ একজন আমাদের হাসপাতালে নিয়ে যায় নাই, কোনো অ্যাম্বুলেন্সের সাহায্য পাই নাই। আমাদের কোনো সেলফোন নাই যে একজনকে ফোন করব, কারণ সব ফোনগুলো আমরা ওখানে রেখে আসছি। বৃহস্পতিবার রাত্রে তো ঘটনা ঘটছেন, ওই দিনই আপনার সকাল 10টা থেকে 11টা 12টা এইভাবে 4-5 বার টেলিফোন করা হয়েছে। তখন ওনারা বললেন লাস্টে আমাদের যে আমরা লোক দিতে পারি, আপনারা যদি লেবার দিয়ে মাটি কাটায় দেন তাহলে আমরা কাজ করে দিতে পারি। সচেতনতার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। সকালে রাজধানীর আফতাবনগরে স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করে এমন সব প্রতিষ্ঠানকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন উপস্থিত ছিলেন। পরে প্রতিবন্ধী শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠান শেষে রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আনিসুল হক। আমি একজন প্যারেন্টস, আমার ছেলের বলছি ডিসেবিলিটি কার মধ্যে নাই। আমি এমন একটা সমাজের মধ্যে আমরা বোঝা যাচ্ছে যে কারা এখানে ল্যাক করেছে, তবে আমরা দোষীকে সাব্যস্ত করার চেষ্টা করব। এটা খুব ইজি নয়, কিন্তু এ ধরনের আগেও আমরা দেখেছি বিভিন্ন প্রতিবেদনই থেকে যায়। তো দেখি এবার কিছু বের করা যায় কিনা। আমি সম্মানিত বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি যে একটি কমিটি গঠন করার জন্য, যেটি তদন্ত করবে যে আসলে কি হলো। সন্ধ্যার সময় আরো থাকছে। রাশিয়ার ফ্লাই দুবাইয়ের বিমান বিধ্বস্ত হয়ে 62 আরোহী সবাই নিহত। চলছে উদ্ধার কাজ।
আগামী দিনে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক বন্ধন দৃঢ় করে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। সকালে দিনাজপুরের পার্বতীপুরে ভারত থেকে আমদানি করা ডিজেলের চালান গ্রহণ করে তিনি একথা বলেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ও ভারতের নুমালীগড় রিফাইনিং লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ভারত থেকে 2200 টন ডিজেল সকালে বাংলাদেশের পার্বতীপুরে পৌঁছালে তা গ্রহণ করেন তৌফিক ইলাহি চৌধুরী ও বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ভারতের নুমালীগড় রিফাইনিং লিমিটেডের সঙ্গে চুক্তি অনুযায়ী পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি শুরু হতে অন্তত 3 বছর সময় লাগবে বিধায় শুভেচ্ছার নিদর্শন হিসেবে ভারতীয় কোম্পানিটি ওয়াগনে করে এই তেল বাংলাদেশে পাঠায়। 130 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণের লক্ষ্যে বর্তমানে মাটি পরীক্ষার কাজ চলছে। উত্তর দিক থেকে যখন আসবে তখন আর একটা নতুন সোর্স হলো, দামের চেয়েও একটা আরো সুযোগ সৃষ্টি হলো যে আরেক জায়গা থেকে আমরা তেল আনতে পারবো। আমাদের দেশের মধ্য দিয়ে আমাদের পোর্টকে ব্যবহার করে আমরা ভুটানকে সার্ভ করতে পারি, আমরা নেপালকে আমাদের এইখানকার পোর্ট ব্যবহার করে, খুলনার পোর্ট ব্যবহার করে আমরা নেপালকে ব্যবহার করতে দিতে পারি, সেখানে আমাদের উন্নতি হবে। দিস ইভেন্ট ইজ ভেরি সিগনিফিকেন্ট। ভারত ও বাংলাদেশের মধ্যে জ্বালানি সরবরাহের যে চুক্তি হয়েছে সেটি অনেক গুরুত্বপূর্ণ। জ্বালানি খাতে বাংলাদেশকে সহায়তা করবে ভারত, যা বন্ধুত্বের স্বাক্ষর বহন করে। ঢাকা লন্ডন কার্গো পরিবহনের উপর নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। শুক্রবার রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে টেলিফোনে তিনি এ আশ্বাস দেন। টেলিআলাপে দুই পররাষ্ট্রমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন। নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশের নেয়া পদক্ষেপগুলো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে জানান মাহমুদ আলী। এই পরিকল্পনায় সন্তোষ জানিয়ে হ্যামন্ড আশ্বাস দেন, লন্ডনগামী কার্গোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করবে তার সরকার। দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি বিবেচনা করে ঢাকা ও লন্ডনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনায় কোনো অসুবিধা হবে না বলেও আশা প্রকাশ করেন ব্রিটিশ মন্ত্রী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ব্রিটিশ নিরাপত্তা সংস্থার সঙ্গে 21শে মার্চ চুক্তি স্বাক্ষর হবে। 22 থেকে 23শে মার্চের মধ্যে তারা কাজ শুরু করবে। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সিভিল এভিয়েশন সম্মেলন কক্ষে আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের পর দুপুরে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। কালকে অর্থনৈতিক কমিটি যেটা রয়েছে ক্যাবিনেটের, সেই অর্থনৈতিক কমিটিতে যাবে। অর্থনৈতিক কমিটির অ্যাপ্রুভ যখন হবে তখন এটা পারচেজ কমিটিতে যাবে। পারচেজ কমিটি করার পরে পরশু দিনের মধ্যে কন্ট্রাক্ট সই হয়ে গেলে আমরা আশা করছি তাদের কাজকর্ম তারা 22 তারিখ থেকে 23 তারিখ থেকে তারা শুরু করবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে এবং সেখানে এই কাজগুলো সম্পন্ন হওয়ার সাথে তারা বলেছেন যে তাহলে তখন এটা পলিটিক্যাল লেভেলে ডিসকাশনটা হবে। প্রতিদিনই কল ড্রপে বিড়ম্বনায় পড়ছেন মুঠোফোন ব্যবহারকারীরা। অতিরিক্ত কল ড্রপের জন্য নিয়ম রয়েছে গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার। এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনার 2 মাস পেরিয়ে গেলেও কল ড্রপে ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে অভিযোগ গ্রাহকদের। এদিকে অপারেটররা দাবি করছেন কল ড্রপের মাত্রা রয়েছে সহনীয় পর্যায়ে। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। প্রয়োজনীয় কোনো বিষয়ে কথা বলার সময় হঠাৎ ফোন লাইন কেটে যাওয়ার এই বিড়ম্বনার যেন শেষ নেই। হ্যালো, কথা না হলেও ঠিকই কেটে নেওয়া হচ্ছে নির্দিষ্ট সময়ের টাকা। এমন ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে কল সময়ের মূল্য ফেরত পাওয়ার নির্দেশনা বা আশ্বাস থাকলেও তা পাচ্ছেন না বলে অভিযোগ গ্রাহকদের। 5 মিনিটের মধ্যে 3 বার কল ড্রপ করে, কথার মাঝখান দিয়ে ফোন কেটে যাওয়া আসলে খুবই বিরক্তিকর। আগে ফোনটা কেটে গেল তো তখন একটা এম্বারাসিং সিচুয়েশন হয়, ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়, আর এই জিনিসটা এখন বারবার ঘটছে। সিম কোম্পানি বলে যে আমরা টাকাটা ফেরত দিব বা মিনিট ব্যাক হবে, বাট আসলে এটা শুধু ওখানে কথা পর্যন্তই। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের বেঁধে দেয়া কল ড্রপের মাত্রার চেয়ে নিজ অপারেটরের কল ড্রপ সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেন এই অপারেটর কর্মকর্তা। এ সময় কল ড্রপের কারণ হিসেবে তুলে ধরলেন নানা প্রযুক্তিগত সমস্যার কথা। আমাদের ক্ষেত্রে কল ড্রপ কিন্তু 1%, অ্যারাউন্ড 1%, কখনো কখনো কম। যেসব কারণে কল ড্রপ হয় আমাদের এখানে বা যে কোনো ওয়্যারলেস নেটওয়ার্কে, যেমন ধরেন যে নিউ
স্ট্রাকচার চলে আসে, অনেক সময় আপনার ইন্টারফারেন্স হয় ক্যান্টনমেন্ট থেকে শুরু করে ডিওএইচএস, ইউনিভার্সিটি এরিয়া, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের কিন্তু টাওয়ার বসাতে পারি না। নিজস্ব মনিটরিং এর মাধ্যমে কল ড্রপের মাত্রা নির্ণয় করে মাত্রাধিক কল ড্রপের জন্য গ্রাহকদের ক্ষতিপূরণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসি কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। আমি এটিকে গুরুত্ব আরোপ করেছি এবং বিটিআরসি কেও আমি নির্দেশনা দিয়েছি যে আপনারা এটা নিজস্ব মনিটরিং সিস্টেমের মধ্যে আনতে হবে, যেখানে কল ড্রপটা কত পরিমাণ হচ্ছে আইটিইউ নির্ধারিত মানের অধিক সংখ্যক হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কল ফেরত দিতে হবে টেক্সট মেসেজের মাধ্যমে। বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে কল ড্রপ সমস্যা, তবে তার মাত্রা সহনীয়। মাত্রাধিক হলেই দেয়া হয় ক্ষতিপূরণ। এদেশেও কল ড্রপের মাত্রা সহনীয় পর্যায়ে কমিয়ে আনার পাশাপাশি প্রাপ্য ক্ষতিপূরণের প্রত্যাশা মুঠোফোন গ্রাহকদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রথম দফায় দিনাজপুরে 7টি ইউনিয়নে এখন চলছে উৎসবের আমেজ। সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দিনাজপুরে প্রথম ধাপে হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার 7টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে এলাকার প্রতিটি অলিগলি। পাশাপাশি দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। চেয়ারম্যান পদে প্রথমবারের মতো দলীয় নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা। তবে কারচুপি সহ ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের আশঙ্কা বিএনপির ও স্বতন্ত্র প্রার্থীদের। আমি নির্বাচিত হইলে আমার যে বর্তমান যে রানিং যে প্রকল্পগুলো রয়েছে যেগুলো সমাপ্ত করতে পারিনি সেগুলো আমি সমাপ্ত করব। সুন্দর সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে এই ধানের শীষ মার্কা নিয়ে শতভাগ আমি আশা করছি যে আমরা জয়লাভ করব। সরকার দলীয় প্রার্থী বিভিন্নভাবে আচরণ বিধি লঙ্ঘন করতেছেন, এই বিষয়ে আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে মৌখিকভাবে অভিযোগ করেছি। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, প্রার্থীদের অতীত কর্মকাণ্ডকে বিশ্লেষণ করেই ভোট দেবেন তারা। জনগণের ভালো মন্দ সবকিছু যিনি আমাদের পাশে থাকবে তিনি আমাদের চেয়ারম্যান আর কি। আমরা যে প্রার্থী উন্নয়ন করবে তাকে নির্বাচন করব। গরিব দুঃখী মানুষের পাশে যে দাঁড়াবে তাকে ভোট দেব। প্রথম দফায় নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেওয়ার কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। প্রথম ধাপের নির্বাচন দিয়ে দিনাজপুর জেলায় শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত হবে। আমরা এই জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি। 22 মার্চ অনুষ্ঠিতব্য 7টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 37 জন, সদস্য ও নারী সদস্য পদে 632 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, দিনাজপুর। হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছেন। দুপুরে সদর উপজেলায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। পুলিশ জানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত 30 জনকে উদ্ধার করে সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দ্বিতীয় দফায় বৃক্ষমানব আবুলের বাঁ হাতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে। আগের দফার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের অস্ত্রোপচার আরও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি বিভাগের কোঅর্ডিনেটর ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে অস্ত্রোপচার শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তার হাতের 5টা আঙ্গুলি আইডেন্টিফাই করা গেছে এবং আমি বিশ্বাস করি যে আমরা অতি খুব তাড়াতাড়ি তাকে 2টা হাত, একটা ফাংশনাল হাত দিতে পারবো এবং আমরা শুধু আজকে না, আরো অনেক অপারেশন লাগবে তার। একটা স্টেজে এসে আমরা একটা সুন্দর হাত তাকে প্রেজেন্ট করতে পারবো। যতদিনই সময় লাগুক ও আমাদের হাসপাতালে থাকবে। সরকার খরচ তো দায়িত্ব নিয়েছে, খরচ, থাকা, খাওয়া সব।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ অন ডনে ফ্লাই দুবাইয়ের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬২ আরোহীর সবাই নিহত হয়েছেন। বোয়িং কোম্পানির 737-800 বিমানটি দুবাই থেকে যাত্রা করে ভোর ৩:৫০ রোস্তভ বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানটিতে ৫৫ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিল বলে জানিয়েছে রয়টার্স। বিমানে যাত্রীদের প্রায় সবাই রুশ ও ক্রুরা বিভিন্ন দেশের নাগরিক। এদিকে উদ্ধারকারীদের সঙ্গে বিশেষজ্ঞ দল সমন্বয় করে উদ্ধার অভিযান চালাচ্ছে জানিয়ে বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। ফ্লাই দুবাই এয়ারলাইন্সের FZ981 ফ্লাইটের বিমানটি ৫৫ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে দুবাই থেকে যাত্রা করে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে বিমানটিতে আগুন ধরে যায়। বিধ্বস্ত হওয়ার এই চিত্র বিমানবন্দরের অদূরে একটি সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। বিমানটি বিধ্বস্তের কারণ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে না জানালেও খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম RT। পাইলট অবতরণের স্থান ঠিকমতো দেখতে না পারায় প্রথমবার ব্যর্থ হয়ে দ্বিতীয়বার অবতরণের সময় তা বিধ্বস্ত হয় বলেও জানায় তারা। দুর্ঘটনার কিছু সময় পর ঘটনা পর্যবেক্ষণ করে সংবাদ সম্মেলনে সব আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি ফ্লাই দুবাই এয়ার কোম্পানির বিমানটিতে আরোহীদের কেউ আর বেঁচে নেই। অবতরণের স্থানটি পাইলট স্পষ্ট দেখতে না পাওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। দুর্ঘটনার আগে বিমানটি জরুরি সংকেত পাঠিয়েছিল জানিয়ে ঘটনার বিস্তারিত জানতে আরো অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। বিমানটির ফ্লাইট রেকর্ডারের সন্ধানে উদ্ধারকারীরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকারীদের সঙ্গে বিশেষজ্ঞ দল সমন্বয় করে অভিযান পরিচালনা করছেন। নিজেদের কোম্পানির বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্লাই দুবাই কর্তৃপক্ষ। এরই মধ্যে বিমানটিতে আরোহীদের স্বজনরা রোস্তভ বিমানবন্দরে ভিড় করতে শুরু করেছেন। সংযুক্ত আরব আমিরাতের সরকারের সঙ্গে কনসুলেট অফিস ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন রোস্তভের গভর্নর। স্থানীয় সময় ১৯ মার্চ রাত ১২টা পর্যন্ত বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এই সময় যেসব ফ্লাইট রোস্তভ বিমানবন্দরে অবতরণের কথা ছিল সেগুলো কাছের ক্রাসনোদার বিমানবন্দরে অবতরণের কথা জানিয়েছে তারা। ফ্লাই দুবাই ২০০৯ সাল থেকে সাশ্রয়ী মূল্যে অন্তত ৯০টি রুটে যাত্রী পরিবহন করে আসছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে আত্মঘাতী বোমা হামলায় ৪ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যম জানায় শনিবার দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ছুটির দিন হওয়ায় ইস্তাম্বুলের তাকসিম স্কয়ার ইস্তিকলাল সড়ক এলাকাটি জনাকীর্ণ ছিল। ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায় এক বা একাধিক হামলাকারী। গত রোববার তুরস্কের রাজধানী আঙ্কারায় বোমা বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হন। এর আগে গত মাসে আঙ্কারায় আরও একটি হামলায় ২৮ জন নিহত হয়েছিল। ২০১৬ সালের মধ্যে শরণার্থীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে, যা গত বছরের চেয়ে প্রায় ৭ গুণ বেশি বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে এজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার সময় প্রায় ১,০০০-এরও বেশি শরণার্থীকে আটক করেছে তুরস্ক। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা IAM এর মুখপাত্র জোয়েল মিলম্যান রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, গত ২.৫ মাসে লিবিয়া থেকে ইতালিতে প্রবেশ করেছে প্রায় ১,৫৫,০০০ শরণার্থী। আর তুরস্ক সিরিয়া রুটে এ সংখ্যা প্রায় ১১,০০০।